এই ভিডিওতে আমরা কথা বলবো আরেকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, আপনি অলমোস্ট শিওর থাকেন এটা চলে আসছেন, খুবই বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে, যে কেন মেন্ডেল ভদ্রলোক উনি আসলে উনার গবেষণার জন্য এই পি প্ল্যান্টসকে সিলেক্ট করেছিলেন। সো রিজনস বিহাইন্ড মেন্ডেলস সাকসেস উইথ পি প্ল্যান্টস। কেন, দুভাবে কোশ্চেন আসতে পারে। পি প্ল্যান্টকে চুজ করে উনি কেন সাকসেস পেয়েছিলেন, অথবা ওনার সাকসেসের পেছনে পি প্ল্যান্ট সিলেক্ট করার আসলে কোনো ইম্পর্টেন্স ছিল কি না। সো ওয়াই মেন্ডেল সিলেক্টেড পি প্ল্যান্টস ফর হিজ এক্সপেরিমেন্ট। ইদার ওয়ে অ্যান্সার তো একটাই হবে। আমরা খুবই সহজ করে খুবই শর্টকাটে বলার চেষ্টা করব। 1 নাম্বার, খেয়াল করবেন স্যার, পি প্ল্যান্টস আর অ্যানুয়াল। খুবই শর্টকাটে বলি, হ্যাঁ, যদি একটা গাছ আপনি ইমপ্ল্যান্ট করলেন, মাটিতে পুঁতলেন, সেটা বড় হচ্ছে, টাইম লাগতেছে, সেখানে অনেক দিন পর কেবল ফ্লাওয়ার আসলো, তারপরে সেই ফ্লাওয়ার কিছুদিন পর ফ্রুটসে কনভার্ট করলো, এমন করে আস্তে আস্তে করে যদি অনেক দিন অনেক বছর নিয়ে আমরা যদি একবার রেজাল্ট পেতাম, তাহলে বলেন আউট অফ প্যাশেন্স আমরা কিন্তু আসলে মেবি, যদি আমরা আমাদেরকে মেন্ডেলের জায়গায় কনসিডার করে নেই, আমরা ধৈর্য হারায় ফেলতাম যে এতদিন লাগতেছে, কেবল একটা জেনারেশন পেলাম, আবার আবার ফার্স্ট জেনারেশনের ভিতরে যদি আবার ক্রস করাই, সেকেন্ড জেনারেশন আস্তে আস্তে আবার কবে আসবে, ও ধৈর্যই আমার শেষ। কিন্তু পি প্ল্যান্টসে এমন ছিল না, এটা খুব দ্রুত হতো। অ্যানুয়াল সিজনাল ছিল, একটা সিজন গেলে দ্রুত সে একটা রেজাল্ট পেয়ে যেত, তারপর আবার তাদের মধ্যে ক্রস করায় আবার দ্রুত রেজাল্ট পেত। সো তার আসলে টাইম কনজিউমিং ছিল না, এজন্য সে প্যাশেন্সও হারায় ফেলে নাই, সে ইজিলি তার এক্সপেরিমেন্টগুলো রান করতে পেরেছিলেন। 2 নাম্বার, সো দেখো লেখায় আছে, সো রেজাল্টগুলো উনি পেয়েছিলেন উইদিন আ শর্ট টাইম। সো খুব শর্ট টাইমের ভিতরেই উনি ওনার রেজাল্টগুলো পেয়েছিলেন। পয়েন্ট নাম্বার 2, বাইসেক্সুয়াল প্ল্যান্টস, সো দে ক্যান রিপ্রোডিউস বাই সেলফ পলিনেশন। তোমরা মেবি জানো পলিনেশন 2 প্রকার, ক্রস পলিনেশন এবং সেলফ পলিনেশন। ক্রস মিনস একটা ফ্লাওয়ারে তুমি মনে হয় ফ্লাওয়ারকে আমরা বলি প্ল্যান্টসদের রিপ্রোডাক্টিভ অর্গান। সো ফ্লাওয়ার যদি হয় রিপ্রোডাক্টিভ অর্গান, তাহলে যেটা ফিমেল ফ্লাওয়ার, তার ভিতরে তারা কী থাকবে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস, মেল ফ্লাওয়ারে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। সো ফ্লাওয়ারগুলো যদি এরকম মেল ফিমেল ইন্ডিভিজুয়ালি আলাদা হতো, তাহলে একটা ফ্লাওয়ার থেকে, মেল ফ্লাওয়ার থেকে ওর যে রিপ্রোডাক্টিভ সেলটা, স্পার্মটা, পোলেনটা, এটা কিন্তু ফিমেল ফ্লাওয়ারে আসতো হয়তো কি ইনসেক্ট দিয়ে, ওই যে পড়েছেন আপনারা পিচ্ছিকালে পলিনেট করতে হতো, হয় ইনসেক্ট দিয়ে আসতো, বাতাসে উড়ে উড়ে আসতো ভায়া এয়ার। বাট এটা কিন্তু আসলে কোনো সিউরিটি নাই যে ইনসেক্ট কখন এসে বসে, কখন বাতাসে উঠতে উঠতে এই ফ্লাওয়ার থেকে স্পেসিফিকভাবে ওই ফ্লাওয়ারেই বসবে। এভাবে করতে নিয়ে অনেক ফ্লাওয়ারই নষ্ট, অনেক রিপ্রোডাক্টিভ সেল, অনেক গ্যামেটস নষ্ট হয়ে যায়, এবং এটা আসলে অনেক টাইম কনজিউমিং। কখন আসবে, কখন হবে, কোনো সিউরিটি নাই। বাট যেহেতু ফ্লাওয়ারগুলো ইউনিসেক্সুয়াল না, বাইসেক্সুয়াল, একই ফ্লাওয়ারের ভিতরে মেল ফিমেল দুটাই, তাহলে এখানে কিন্তু আসলে কোনো এজেন্টের প্রয়োজন হয় না, কোনো এয়ার এসে এক ফ্লাওয়ার থেকে আরেক ফ্লাওয়ারে পোলেন পৌঁছায় দিবে, ইনসেক্টরা সাহায্য করবে, ওয়াটার দিয়েও হয়। আমি বললাম এই ঝামেলাই নাই, খুব দ্রুত একই ফ্লাওয়ারের ভিতরে মেল ফিমেল দুইটা পার্টসই আছে, তাই মেল পার্টে প্রডিউস পোলেনটা, ফিমেল পার্টে প্রডিউস যে ওভামটা তাকে, তাহলে স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করে দিবে, দ্যাটস ইট। তাহলে ফার্টিলাইজেশন শেষ, নতুন ইন্ডিভিজুয়াল চলে আসবে। সো এটাই বলা হচ্ছে যেহেতু পি প্ল্যান্টসরা বাইসেক্সুয়াল, এটাও আসলে একটা বড় হেল্প ছিল। 3 নাম্বার, দেয়ার ফ্লাওয়ার্স আর লার্জ অ্যান্ড ইজি টু পলিনেট। সো ফুলগুলোর সাইজ যেহেতু বড়, তাহলে একই ফ্লাওয়ারের ভিতরে, একই তো মেল ফিমেল দুটোই আছে, ফুলগুলো সাইজে বড়, তাহলে এই সাইজে বড় হওয়ার জন্য এই যে ওদের যে সেলফ পলিনেশনটা হয়, এটাতেও সুবিধা হচ্ছে, সব দিক থেকেই বেনিফিট। একে তো বাইসেক্সুয়াল, 2 নাম্বারে সেলফ পলিনেট করতেছে, 3 নাম্বার সেলফ পলিনেটের জন্য ইজিলি করতে পারে, সেক্ষেত্রে আবার ফ্লাওয়ারের যে স্ট্রাকচারটা, সাইজটা, এটাও হেল্প করতেছে। 4 নাম্বার, তাহলে আমি প্রথমে বললাম যে এখানে সেলফ পলিনেশন হয়, দেন পরে আবার ক্ল্যারিফিকেশন দিলাম
শুধু সেলফ পলিনেশন হয় তা না, ক্রস পলিনেশনের কোনো সম্ভাবনাই নাকি নাই। তাহলে কি এমন যায় আসে? ভাইয়া শোনো, মনে করো মেন্ডেল ভাবতেছিল এ আর বি দুটা প্ল্যান্টস, এ হচ্ছে টল, বি শর্ট। সো তো ভেবেই রাখছে টল এবং শর্টের মধ্যেও ক্রস করাবে। বাট যদি ক্রস পলিনেশন হতো তাহলে কি হতো? মনে করো, ধরে নাও মেন্ডেল ধরে রাখছে যে যেটা বলতেছিলাম, এ প্ল্যান্টটা হচ্ছে হোমোজাইগাস টল, মানে পিওর টল, আর বি প্ল্যান্টটা কি পিওর শর্ট। দুটাই শর্টের জিন আর ওর কাছে দুটাই টলের জিন। ইন দ্য মিন টাইম যদি ক্রস পলিনেশন হতো, কে জানে রাতের বেলা কোন সময় বাতাসে উড়ে উড়ে অন্য কোনো গাছ থেকে, বেশ দূরের কোনো গাছ থেকে একটা পোলেন এসে যে ধরো পিওর শর্ট বা পিওর টল তার সাথে ফার্টিলাইজ করে বসে আছে, সে আর পিওর থাকলো না। মেন্ডেল তো সেটা জানার সুযোগই নাই। সে বলতো কি রে, রেজাল্ট তো মেলে না, এর আগের বার রেজাল্ট একরকম আসছিল, এবার তো অন্যরকম। মেন্ডেল তো জানেই না যে ও তো পিওর নাই, ও তো হচ্ছে অলরেডি ফার্টিলাইজ করে বসে আছে। ক্রস পলিনেশন হলে আসলে কার সাথে কার ফার্টিলাইজেশন হবে, কোন জায়গা থেকে বাতাস দিয়ে উড়ে উড়ে যে পোলেনটা আসতেছে, যে গাছ থেকে আসতেছে, এই গাছটা কি আসলে পিওর নাকি ও হাইব্রিড, কে জানবে? কে বের করতে পারবে? তুমি তো বাতাস ট্র্যাক করতে পারবা না, তুমি তো ইনসেক্ট সবসময় ট্র্যাক করতে পারবা না। বাট যদি ক্রস পলিনেশন না হয় তাহলে ইউ ক্যান ট্র্যাক যে এই দুটা গাছ পিওর, তাহলে এই দুটা গাছের ভিতরে আমি এখন ক্রস করাবো, তার মানে আমি দুটো পিওরের মধ্যে ক্রস করাচ্ছি, তাহলে আমি হাইব্রিড পেয়ে যাব। সো তোমার নিজের ট্র্যাকিংয়ের সুবিধা হবে। আর ক্রস পলিনেশন হলে তুমি দেখবা র্যান্ডম কোনো একটা গাছ থেকে আসবে, কোন গাছ থেকে আসবে তার ক্যারেক্টারিস্টিক্স কী তোমার জানারও ওয়ে থাকবে না। এখানে ক্রস হলে রেজাল্ট কী আসবে তোমার প্রেডিকশনেরও কোনো ওয়ে থাকবে না। আর ক্রস পলিনেশন কেন হয় না আমি তাও বলে রাখছি, কারণ এই যে ওদের যে স্ট্যামেন, মানে যেখানে আসলে স্পার্ম তৈরি হয়, পোলেন তৈরি হয়, আর পিস্টিলস যেখানে আসলে ওভাম মানে সেক্সুয়াল সেলগুলো তৈরি হচ্ছে, রিপ্রোডাক্টিভ সেলগুলো, এগুলো না চারদিক থেকে, করলা মানে কি ওদের পেটাল, বড় বড় ফুলের পাপড়ি দিয়ে, পেটালস দিয়ে সারাউন্ডেড থাকে। সো যদি আসেও বাতাসে উঠতে উঠতে কোনো পোলেন, তাহলে যেহেতু চারপাশ থেকে একটা প্রোটেকশন দেওয়া আছে, তাহলে ফুলের ইনসাইডে ওরা আসলে পৌঁছতেই পারে না। এই জন্য ক্রস পলিনেশন হচ্ছেই না, নো চান্স, হবেই না। আর ক্রস পলিনেশন না হলে আমরা তো পিউরিটি মেনটেন করতে পারবো, রাইট? লাস্টে দে হ্যাভ সেভারাল কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। এই যে আমাদের প্রি প্ল্যান্টসে ওরা অনেক টাইপের হচ্ছে, কিছু কিছু ক্যারেক্টার আমরা পাচ্ছি। যদি শুধুমাত্র লম্বা এবং শর্ট একটা ক্যারেক্টারই হতো তাহলে মেন্ডেল মেবি একটা এক্সপেরিমেন্টই রান করতে পারতো, অথবা শুধুমাত্র ফার্স্ট লই করতে পারতো। বাট তুমি খেয়াল করো সেকেন্ড লতে কিন্তু 2 or more পেয়ার্স অফ ক্যারেক্টার্স। সো এখানেও কিন্তু আসলে পি প্ল্যান্টস মেন্ডেলকে বড় রকম একটা হেল্প করলো। প্রথম লতে উনি পি প্ল্যান্টসে শুধু টল এবং শর্ট হওয়া এই দুটো ক্যারেক্টারকে সিলেক্ট করেছিলেন। বাট সেকেন্ড ল প্রুফ করার সময়, উনি থিওরিটা দেওয়ার সময়, উনি পি প্ল্যান্টসের আরও যে তোমার হচ্ছে ভিজিবল বা কন্ট্রাস্টিং চোখে পড়ার মতো যে ক্যারেক্টারগুলো আছে, যে সবুজ হচ্ছে, আবার গ্রিন হচ্ছে, ইয়েলো হচ্ছে, রাউন্ড হচ্ছে, রিঙ্কেলড হচ্ছে, টল হচ্ছে, শর্ট হচ্ছে, এই যে সেভারাল ক্যারেক্টারিস্টিক্স চোখে পড়ার মতো, এই বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে উনি বারবার এক্সপেরিমেন্ট করালেন। কখনো ওয়ান পেয়ার অফ ক্যারেক্টার নিলেন, কখনো 2 পেয়ার ক্যারেক্টার নিলেন, নিয়েই আসলে উনি ওনার এই মেন্ডেলের ফার্স্ট ল এবং সেকেন্ড ল, এই দুটো লয়ের থিওরিগুলো উনি আসলে রেডি করতে পেরেছিলেন। এটাও বলা হচ্ছে যেহেতু ক্যারেক্টারগুলো খুব কন্ট্রাস্টিং, চোখে লাগার মতো ভিজিবল, এই জন্য ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি, ইজিলি আমরা আসলে বুঝে ফেলতে পারি যেখানে আসলে কি হচ্ছে, কোন চেঞ্জটা হয়েছে সেকেন্ড জেনারেশনে, ফিনোটাইপের ভিতরে কয়জন লম্বা কয়জন শর্ট, আমরা ইজিলি আসলে এটা বের করে ফেলতে পারি। সো এই ছিল আসলে কেন পি প্ল্যান্টস মেন্ডেলের জন্য আসলে সাকসেসের পিছনে একটা রিজন। এই ছিল, এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়।